নমস্কার বন্ধুরা, গতকাল বলেছিলাম যে এবার থেকে আমার এই চ্যানেলে আমি একটু একটু করে বিভিন্ন রকম বিষয়ের অবতারণার সাথে সাথে যোগ, আধ্যাত্মিকতা এসব নিয়েও একটু আলোচনা করব। আজকে যোগ যে প্রকৃতপক্ষে বিজ্ঞান এবং এটি যে ঋষি উদ্ভাবিত এক অভিনব পন্থা, সেই বিষয়ে একটু আলোচনা করব। দেখুন, আমরা যোগ বলতে কি বলি? ইংরেজিতে বলি ইয়োগা, কায়দায় বলি পশ্চিমী উচ্চারণে ইয়োগা। দেখুন, ইদানিং দেশে বিদেশে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এক অদ্ভুত উন্মাদনায় মানুষের মনে এই যোগাটা স্থান করে নিয়েছে। সমাজের বেশিরভাগ মানুষের কাছেই, তা দেশেই হোক বা বিদেশেই হোক, কিছু নিয়মমাফিক শরীরচর্চা বা ব্যায়ামকেই যোগ বলে কিন্তু ধরে নেওয়া হচ্ছে। যোগাসন আর প্রকৃত যোগ কিন্তু কখনোই এক জিনিস নয়। বিশেষ কিছু আসনের সঙ্গে কিছু শ্বাস প্রশ্বাস গ্রহণ ও নিঃসরণের কায়দা যে প্রকৃতপক্ষে যোগবিদ্যা নয়, তা আর কেউ না বুঝুন, সত্যিকারের যোগ অনুসন্ধিৎসু যারা, তারা কিন্তু ঠিকই বোঝেন। যদিও এই হঠযোগ বা যোগাসন করলে তার সুফল কিন্তু উপলব্ধি করা যাবে। যদি আপনারা হঠযোগও করেন, তাহলেও কিন্তু তার একটা সুফল আছে, যোগাসনের একটা সুফল কিন্তু উপলব্ধি করা যাবেই। এই সনাতন ভারতে হঠযোগের স্থান যোগী সমাজের সর্বনিম্ন, কিন্তু সর্বনিম্ন হলেও প্রকৃত গুরু সান্নিধ্যে এই যোগেরও কিন্তু মূল জিনিস, প্রকৃত গুরু সান্নিধ্য প্রয়োজন। ভারতবর্ষের সব রকম যোগ পদ্ধতিই জেনে রাখবেন পুরোপুরি গুরুমুখী। মানসিক ও আধ্যাত্মিক উত্তরণের পন্থা এই যোগ। তা সে যদি লয়যোগও হয়, রাজযোগও হয়, সিদ্ধযোগ হয়, শিবযোগ হয়, বিহঙ্গ যোগ হয়, ক্রিয়াযোগ হয়, উদ্গীত যোগ হয়, যাই যোগ, যোগের যে কোনো পন্থাই হোক না কেন, সবই শেষ পর্যন্ত ব্রহ্মস্থিতি লাভের বৈজ্ঞানিক পথ। সনাতন ঋষিরা যোগকে এক কথায় বলেছেন জীবাত্মা পরমাত্মা নৈতৈরৈকম, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার ঐক্য বা মিলন। যতক্ষণ এই মিলন বিজ্ঞানসম্মত উপায়ে বা গুরু প্রদর্শিত পথে সাধিত হচ্ছে, ততক্ষণ যোগসিদ্ধ হওয়া কিন্তু সম্ভব নয়। যোগবিজ্ঞানের প্রথম ধাপই হল চঞ্চল চিত্তবৃত্তগুলোকে নিরোধ করা। তাই যোগবিজ্ঞান হলো এমন এক মিলন বিজ্ঞান যার প্রথম ভাগেই আছে চিত্তবৃত্তি নিরোধ প্রক্রিয়া। আমাদের মন সততই তো চঞ্চল, সারাক্ষণই চিত্ত আমাদের চঞ্চল, সবসময় সে বিক্ষিপ্ত হয়ে আছে, কারণ সহস্র কামনা বাসনার জাল, এটি আমরা আটকে রয়েছি, সর্বদাই আটকে আছি। একটু মুহূর্ত আমরা কামনা বাসনা ও লালসার লালা বিজড়িত জাল থেকে কিন্তু মুক্ত হচ্ছি না। একটা বাসনা যাচ্ছে আর একটা বাসনা আসছে, এর ফলে আমাদের চিত্ত অর্থাৎ মন কিন্তু চঞ্চল, বিক্ষিপ্ত। এসব উপলব্ধি করে ঋষিরা বলেছিলেন, প্রথমেই এই যে বাসনা নামক রোগের চিকিৎসা শুরু করো, যার একমাত্র উপায় চিত্তবৃত্তি নিরোধ। জড় গবেষণাগারের পরিধির শেষে নিজের শরীরকে যদি গবেষণাগার বানানো যায়, তবেই এ কাজ সম্ভব। আমাদের প্রাচীন ঋষিরা, যাদের বলা যায় এক কথায় যোগবিজ্ঞানী, তারা বহু অধ্যাবসায় পন্থা উদ্ভাবন করেছেন, আর তাদের এই ভূদর্শনের ফলশ্রুতি হলো বিশেষ জ্ঞান আর যোগ। তাই বিজ্ঞান শুরু হচ্ছে জড়বিজ্ঞানের সীমানার শেষে। সনাতন ভারতবর্ষ বিশ্বাস করে পুনর্জন্ম তত্ত্ব। জীব বারবার জন্মগ্রহণ করে
এই কামনা বাসনা চিত্তে সংস্কার রূপে সঞ্চিত থাকার ফলে। ঋষিরা বলে গেছেন জন্ম হলে মরণ অবশ্যম্ভাবী। শ্রীমদ্ ভগবদ্ গীতার যে 2য় অধ্যায়, সেই সাংখ্যযোগে ভগবান নিজ শ্রীমুখে বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবাং জন্ম মৃত্যুস্য চ। তাই জন্মালে মরণ, মরলে আবার ফিরে আসা, আবার জন্মগ্রহণ। বারবার পুনর্জন্ম, আর বারবার জন্ম মৃত্যু মানে বারবার সেই একইভাবে রোগ শোক জরা কামনা সন্তাপ অশান্তি ভোগ করা। জীব চায় চিরকাল নিরবিচ্ছিন্ন আনন্দ, শান্তি, সুখ এসব ভোগ করতে। তার অনাদি চাওয়া। দুঃখহীন জীবন পেতে গেলে জন্মান্তরের পাড়ে গিয়ে মুক্তি বা মোক্ষলাভ অনিবার্য। সেই জন্যই চিত্তবৃত্তি নিরোধ আবশ্যক, যে একমাত্র উপলব্ধ হয় কামনা বাসনার ক্ষয় হলে। আর বাসনা না থাকলেই মুক্তি অবশ্যম্ভাবী। গীতার 5ম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগের 21 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বাহ্যস্পর্শেস্য শক্তাত্মা বিদ্বাত্মানি যৎ সুখম স ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম ক্ষয়ম স্নুতে। অর্থাৎ বাহ্য বিষয় অনাসক্ত ও ব্রহ্মভাবে সমাহিত ব্যক্তি আত্মাতে আনন্দ লাভ করেন। এই অবস্থায় তিনি অক্ষয় আনন্দ লাভ করেন এবং সেই আনন্দ তিনি উপভোগ করেন। এই কারণে জীবাত্মা পরমাত্মার মিলন বিজ্ঞান বা ব্রহ্মভাবে অবস্থিতি লাভের পন্থা উদ্ভাবন করা সনাতন বৈদিক ঋষিদের খুবই ভাবিত করেছিল। কারণ জীব স্বল্পায়ু, তারা বুঝেছিলেন যে এক জীবনে যদি ব্রহ্মস্থিতি লাভ করতে হয় তো যেভাবে হোক আয়ুর বিস্তৃতির প্রয়োজন। তা না হলে চিত্তবৃত্তি রোধ করার মতো সময় একটা মাত্র জীবনে মানুষ কখনো পাবে না। আর এক জীবনে তা না পাওয়ার অর্থ হচ্ছে পুনর্জন্ম। বারবার পুনর্জন্ম রোধের চিন্তা আর চির সুখ সাগরে অবগাহনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তারা আবিষ্কার করলেন খাদ্য বিজ্ঞানের নিয়ম, যে নিয়ম যোগ সাধনার বিশেষ সহায়ক। তারা দেখেছিলেন চিত্তবৃত্তিকে রোধ করতে গেলে আহার সংযম বিশেষভাবে জরুরি। এই আহার সংযম কেন জরুরি? আহার সংযম জরুরি বেসিক্যালি যারা যোগী তাদের ক্ষেত্রে, যারা ঈশ্বরের দিকে ধাবিত হচ্ছেন তাদের জন্য এই আহার সংযমটা একটু জরুরি। আমিষ নিরামিষের প্রকারভেদ তাদেরকে করতেই হয়। এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়। মানুষ নিজের অভ্যাস মতো নিজের ইচ্ছা মতো খাদ্য গ্রহণ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যোগের সঙ্গে খাদ্য গ্রহণের একটা সম্পর্ক রয়ে গেছে। তাই যোগীরা দেখবেন ম্যাক্সিমাম সময় আমিষ পরিহার করেন, কারণ এটা যোগের সহায়ক। নিরামিষটা যোগের সহায়ক, কিন্তু সাধারণ মানুষের জন্য তাদের খেতেই হবে বা না খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকম কোনো নিয়ম নেই। এমনকি যেহেতু যোগ একটা মানসিক দিকও আছে যোগের, সেক্ষেত্রে কে কি খাদ্য গ্রহণ করবে সেটা তার উপর নির্ভর করে। দেখুন, আমরা যখন প্রশ্বাস গ্রহণ করি বাতাসের অক্সিজেন বা অম্লজান আমরা কিন্তু তখন গ্রহণ করি। এই অক্সিজেন বা অম্লজান জারণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের খাদ্য হজমে, রক্ত শোধনে, শরীর উত্তাপ তৈরিতে অংশগ্রহণ করে। এই জারণ ক্রিয়ার ফলে উদ্ভূত জীবনী শক্তির এক ক্ষুদ্রাংশ সঞ্চালিত হয় আমাদের মস্তিষ্কের কোষগুলির পুষ্টি ও তাদের মধ্যে পারমাণবিক কম্পন বা সেলুলার ভাইব্রেশন ঘটাতে, মানে অক্সিডেশনটা এখানেই সাহায্য করে, এবং যার থেকে উন্মেষ ঘটে চিত্তবৃত্তির। আবার এই জ্বালনের ফলেই বা অক্সিডেশনের ফলে দেহে উৎপন্ন দামলাঙ্গার বা অঙ্গারিকাম্ল, যেটাকে বলা হয় অঙ্গারিকাম্ল, যেটা
অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, যা নিঃশ্বাস রূপে দেহ থেকে বেরিয়ে যায়। এইসব ক্রিয়া বিক্রিয়ার ফলেই হয় ক্ষুধার উদ্রেক এবং একই সঙ্গে প্রারম্ভ ঘটে ক্ষয়ের। সোজা কথায় নিঃশ্বাস প্রশ্বাসী মানুষের চিত্তবৃত্তি ও আয়ুনাশের কারণ, এটা কিন্তু যোগীরা বুঝতে পেরেছিলেন, বা ঋষিরা, যোগবিজ্ঞানী ঋষিরা এই শ্বাস প্রশ্বাস নামক ক্রিয়াটিকে নিরুদ্ধ করেই প্রাপ্ত হন চিত্তবৃত্তি নিরোধক অবস্থা বা যোগাবস্থা। অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিরুদ্ধ করার যে পন্থা এবং সেই সময়কার অবস্থাটাকে যোগাবস্থা বলা হচ্ছে। যোগাবস্থায় কোনো রকম ক্ষয়ক্রিয়া হয় না, তাই আয়ুরও বৃদ্ধি ঘটে। যোগবিজ্ঞানীরা যে পদ্ধতি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করেন তাই হলো প্রাণায়াম। যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা ও সমাধি, এসবই হলো অষ্টাঙ্গ যোগের বিভিন্ন অবস্থার ভেদ বা সহায়ক। প্রাণায়ামের পরিণামে যোগবিজ্ঞানী প্রাপ্ত হন সমাধি। সমাধি অর্থে সমভাবে অধিষ্ঠান করা। এই অবস্থা চিত্তবৃত্তি নিরোধ ও ক্ষয়শূন্যতা দুটো একই সঙ্গে চলতে থাকে এবং তার ফলে ঘটতে থাকে আয়ু বৃদ্ধি। ঋষিরা যেটা অনুভব করেছিলেন যে খাদ্য হজম করতে যতটুকু অক্সিজেন প্রয়োজন ঠিক ততটুকুই যদি গ্রহণ করা যায় তবে দেহের ক্ষয় ও চিত্তবৃত্তি নিরোধ খুব একটা অসম্ভব কিছু নয়। শুধু তাই নয়, এর ফলে রেহাই পাওয়া যাবে জরাব্যাধির হাত থেকেও। তাই বেদজ্ঞানী ঋষিরা তাদের জীবনের সব কিছুই গ্রহণ করতেন প্রকৃতি মায়ের কাছ থেকে। তাদের তপবন, সাধনা, জীবন ধারণ সব কিছুতেই ছিল প্রকৃতির সান্নিধ্য। সুতরাং প্রকৃতি ও পরিবেশের মধ্যেই তারা শুরু করেছিলেন পুঙ্খানুপুঙ্খ সত্যানুসন্ধান। শুরু হলো সেই সব প্রাণীদের খোঁজ যারা স্বভাব সমাধিবান। তারা দেখলেন যে এবং সাহায্য নিলেন প্রকৃতির সব বস্তু ও প্রাণীর। যেমন স্বভাব সমাধিবান প্রাণী হিসাবে তারা পর্যবেক্ষণ করলেন সাপ, ব্যাঙ, কচ্ছপ প্রভৃতিকে। এরা শীত ঘুম দেয়, নাতিশীতোষ্ণ পরিমণ্ডলে থাকে এবং সেই সময় তারা জীবকে কিন্তু উল্টে দেয়, উল্টো করে তালু গহ্বরে ঢুকিয়ে দেয়। এ সময় কোনো রকম জৈবিক ক্রিয়া তাদের থাকে না। সম্পূর্ণ বৃত্তি নিরোধক উপায়ে তারা দীর্ঘ জীবন লাভ করে। যেমন কচ্ছপ, তারা গোমুখাসন, পদ্মভঙ্গিমায় পদ্মাসন, শবাসন, সিদ্ধাসন, হংসের ভঙ্গিমায় হংসাসন, বিড়ালের থেকে মার্জারাসন, উটের থেকে উষ্ট্রাসন, মাছের থেকে মৎস্যাসন, ঈগলের ভঙ্গিমা থেকে গরুড়াসন, কচ্ছপ থেকে কুর্মাসন আবিষ্কার করলেন এবং এর মধ্যেই উদ্ভাসিত হলো খেচড়ি মুদ্রা। খেচড়ি মুদ্রা অনুশীলনে তারা সিদ্ধান্ত এলেন জীবকে যদি উল্টো করে তালু দেশে প্রবেশ করানো যায় তাহলে তালু নিঃসৃত এক প্রকার রসের প্রভাবে ক্ষুধা, ক্ষয়, রোগ, ব্যাধি, জরা সবই জয় করা যায়। উপরন্তু চিত্তবৃত্তি নিরোধ হেতু দেহ মন আনন্দে ভরে যায়। শুধু তাই নয়, আয়ু বৃদ্ধি হেতু বহুদিন সুস্থভাবে বাঁচার উপায় কিন্তু থাকবে। ভারতের আধ্যাত্ম ইতিহাসে বহু বর্ষজীবী যোগীরা এই পন্থাই কিন্তু অবলম্বন করে এসেছেন, যা এর ভুরি ভুরি প্রমাণ আছে। তৈলঙ্গ স্বামী 280 বছর বেঁচে ছিলেন। ভাস্করানন্দজি, লোকনাথ বাবা এরাও বেঁচে ছিলেন। লোকনাথ বাবা তো 160 বছর বেঁচেছিলেন। দাদাজি বরফানি বাবা প্রায় 300 বছর। তারপর কাশীর কামরূপ মঠের অচ্যুতানন্দজি 107 বছর এবং কাশীর শিবানন্দজি তো এই তো গত বছর সেদিন মারা গেলেন। 129 বছর বয়সে দেহ রাখলেন। মোস্ট প্রবাবলি 2024 মারা গেলেন। এদেশের গিরিকন্দরে আজও বহু যোগী সাধক রয়েছেন যারা দীর্ঘজীবন লাভ করে রত আছেন মানব কল্যাণে। এর পিছনে যোগবিজ্ঞানের ভূমিকা কি, এই প্রশ্নটা উঠতেই পারে। তাহলে বলা যায় যে ঋষিদের অনুপুঙ্খ পর্যবেক্ষণের ফলে জানা গেছে যে স্বাভাবিক অবস্থায় মানুষ 24 ঘন্টায় 21,600 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং প্রশ্বাস গ্রহণ করে এবং নিঃশ্বাস ত্যাগ করে। এটা কিন্তু ধ্রুব সত্য। এই শ্বাস প্রশ্বাসের সংখ্যা বা হার যোগবিজ্ঞানের প্রকরণগুলির সাহায্যে প্রশমন বা হ্রাস করেই যোগীরা লাভ করেন দীর্ঘ জীবন। ঋষিবাক্য অনুসারে জীব একটি নির্দিষ্ট শ্বাস সংখ্যা নিয়ে জন্মগ্রহণ করে। যতদিন না এই শ্বাস সংখ্যা তার পূর্ণ হচ্ছে স্বয়ং কালও কিন্তু তাকে ছুতে পারে না। যোগবিজ্ঞানী ঋষিরা প্রমাণ করেছেন, যা আধুনিক বিজ্ঞানের দ্বারাও সমর্থিত। কিন্তু
তা হলো প্রাণীদের মধ্যে কচ্ছপই সবচেয়ে বেশি দিন বাঁচে। ঋষিদের নিরলস পর্যবেক্ষণে তারা দেখেছিলেন মানুষ মিনিটে প্রায় 15 বার, কুকুর প্রায় 28 বার, বানর 34 বার, বেড়াল 24 বার, ঘোড়া 16 বার, কচ্ছপ মাত্র 3 বার শ্বাস গ্রহণ করে। এটাই তাদের সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় শ্বাসগ্রহণ। যেহেতু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণের সঙ্গে অক্সিজেন গ্রহণের পরিমাণ সমানুপাতিক, মানে যতটা কার্বন ডাইঅক্সাইড বার হবে ততটা অক্সিজেন যাবে, তাই যত শ্বাসগ্রহণ তত বেশি আয়ুক্ষয়, আর যত কম শ্বাসগ্রহণ ততই বেশি আয়ু বৃদ্ধি। সেই জন্য কচ্ছপের শরীরের ক্ষয় কম এবং কচ্ছপ দীর্ঘজীবী। অতএব শ্বাস প্রশ্বাসের মাত্রা যত কমবে তত কমে যাবে শারীরিক ক্ষয়, আবার শ্বাস প্রশ্বাসের হার যত কম হবে তত কমে যাবে শ্বাস প্রশ্বাসের দৈর্ঘ্য। এটা একটা মজার ব্যাপার যে নাসাগ্র থেকে নিঃশ্বাসের স্পর্শ যতদিন অনুভব করা যায় তাই হলো শ্বাস প্রশ্বাসের দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য কমার সঙ্গে সঙ্গে কমে যাবে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের মাত্রা আর অক্সিজেন গ্রহণ। ধীরে ধীরে যোগী প্রাপ্ত হবেন চিত্তবৃত্তি নিরোধক অবস্থা। আর এই অক্ষণভেদী উপায়কে ত্বরান্বিত করতে যোগীরা একাগ্রতা, নাসাগ্রে দৃষ্টিপাত, ত্রাটক, কুম্ভক, রেচক, পূরক এইসবের আশ্রয় নেন। তারা চান যে কোনো উত্তেজনা থেকে দূরে থাকতে। অধিকাংশ যোগী লোকসমাজ থেকে দূরে শান্তিপূর্ণ নাতিশীতোষ্ণ পরিমণ্ডল বেছে নেন, কারণ তারা জানেন বিভিন্ন অবস্থায় বিভিন্ন কার্যকলাপের ফলে এই শ্বাস প্রশ্বাসের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটে। সরোদয় যোগশাস্ত্র প্রাচীন ভারতীয় একটি তন্ত্রশাস্ত্র, যা শ্বাস প্রশ্বাস এবং শরীরের মধ্যে বিভিন্ন অবস্থা যে চলে তার মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই সরোদয় শাস্ত্রে শিব পার্বতীর কথোপকথনের ছলে ঋষিরা বলে গেছেন যে স্বাভাবিক অবস্থায় মানুষের প্রাণের বা শ্বাস প্রশ্বাসের দৈর্ঘ্য হচ্ছে 12 আঙুল। প্রতিটির আঙুলের প্রস্থ যা মোটামুটি 0.78 ইঞ্চি, সুতরাং 12 আঙুল মানে মোটামুটি 9.36 ইঞ্চি, যা আধুনিক বিজ্ঞানও স্বীকার করে কিন্তু নিয়েছে। হাজার হাজার বছর আগেই এদেশের যোগবিজ্ঞানীরা বলে গেছেন স্বাভাবিক অবস্থা ছাড়া অন্যান্য অবস্থা বা কার্যকলাপের সময় এই দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। যেমন খাবার সময়, দৌড়বার সময়, মৈথুনকালে, নিদ্রার সময় এক এক অবস্থায় হবে এক এক রকম। অর্থাৎ প্রতিটি কর্মের ফলশ্রুতি হিসাবে এই স্বাভাবিক সাম্যাবস্থার হেরফের কিন্তু ঘটে যায়। প্রাচীন যোগবিজ্ঞানী ঋষিদের দ্বারা এটাও কিন্তু পরীক্ষিত হয়েছে যে এই শ্বাস প্রশ্বাসের দৈর্ঘ্য কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের বিভূতি স্বতঃস্ফূর্তভাবে অর্জন করা যায়। শ্বাস প্রশ্বাসের দৈর্ঘ্য 8.25 ইঞ্চিতে নামলে যোগী হন জিতেন্দ্রীয়, 7.5 ইঞ্চিতে আনন্দ লাভ, 3.75 ইঞ্চিতে লিখনী শক্তি, 6 ইঞ্চিতে নামলে জানা যায় ভবিষ্যৎ, 5.25 ইঞ্চিতে সূক্ষ্ম দৃষ্টি লাভ হয়, 4.25 ইঞ্চিতে মাধ্যাকর্ষণকে জয় করা যায়, 3.75 ইঞ্চিতে দূরের জিনিস বা স্থানে ঘটা বিষয় দর্শিত হয়, 3 ইঞ্চিতে অনিমাদি শক্তি লাভ, 1.5 ইঞ্চিতে সূক্ষ্ম শরীরে বিচরণ করা যায়, 0.75 ইঞ্চিতে হয় ব্রহ্মানুভূতি। আর এই শ্বাস প্রশ্বাস যখন একেবারেই বাইরে আসে না, ভিতর ভিতর চলতে থাকে, তখনই হয় নির্বাণ লাভ। যোগীরা লক্ষ্য করেছেন কোনো মানুষ যদি একই সময়ে প্রতিদিন একই নিয়মে এই অভ্যাস চালিয়ে যায় তাহলে কিছু বছর পর ঠিক ওই সময়ে তার শ্বাস প্রশ্বাসের হার কিন্তু কমে যাবে। এমনকি কিছু বছর পর ঠিক ওই সময়ে যদি সে সাধনায় বসার সময় নাও পায় তাহলেও অন্তত কিছুদিন এই সময় তার শ্বাসসংখ্যার হেরফের হবে না। যে কারণে নিষ্ঠাবান লোকেদেরও নির্দিষ্টক্ষণে সন্ধ্যা করার নিয়ম প্রচলিত, ব্রাহ্ম মুহূর্তে বা উষাকালে, সন্ধ্যায় এবং গভীর রাতে। এই সময়গুলি সাধনার সময়, কারণ তখন প্রকৃতি থাকে শান্ত ও শীতল। ঋষিরা তাই বলেছেন দিনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গা বা আসনে বসে সাধনা করতে হয়। যোগবিজ্ঞানের পন্থাগুলি ঋষিদের এমনই এক অভিনব উদ্ভাবন যার মধ্যে লুক্কায়িত আছে মানব জীবনের ধ্রুব ও অনাদি সত্যগুলো। তাই সামগ্রিকভাবে যোগবিজ্ঞান এক পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পথ যা মানবকে দেবত্বে উন্নীত করে, এনে দেয় নির্বাণ রূপ মোক্ষ এবং অবশেষে
শিবত্ব। দেখুন, আজকে যেটুকু আলোচনা করলাম, এই আলোচনাটুকু নিয়ে আমার নিজে লিখেছি, লিখে আপনাদের বললাম। কারণ লেখা ছাড়া তো এত গভীর আলোচনা করা যাবে না। এই লেখাটি আমার একটি পত্রিকাতেও বেরিয়েছে, আর সেই পত্রিকার লেখাটাই আমি আপনাদের পড়ে শোনালাম। এটা বলতে পারেন আমার গবেষণামূলক লেখা। কেমন লাগলো আপনাদের জানাবেন। আর এই চ্যানেলটা বলবো না সাবস্ক্রাইব করতে, যদি ভালো লাগে করবেন, নইলে করবেন না, কিছু দরকার নেই। ভালো না লাগলে করবেন না। যদি ভালো লাগে, মনে হয় এরকম আরও কিছু আলোচনার প্রয়োজন আছে আধ্যাত্মিক ব্যাপারে বা অন্য বিভিন্ন বিষয়ে, যদি আলোচনার প্রয়োজন বোধ করেন, তবে অতি অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা ওই পছন্দের চিহ্ন, বুড়ো আঙুল উঁচু করা, লাইক দিয়ে দেবেন। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি। আবার সামনের দিন দেখা হবে।